ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একটা ছোট্ট বৈদ্যুতিক ত্রুটি থেকে পুরো দেশের পাওয়ার গ্রিড বসে যেতে পারে, আর আমরা ইঞ্জিনিয়াররা কিভাবে সেটাকে রক্ষা করি? চলুন আজকে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের এই সুপার ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলি। বিআরইবি, বিপিডিবি বা ডিএসসি এর মতো পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা ভীষণ জরুরি। চলুন একটা ঘটনা দিয়ে শুরু করি, যেটা শুনলে বুঝবেন এই টপিকটা শুধু পরীক্ষার জন্য না, একটা দেশের নিরাপত্তার জন্য কতটা জরুরি। যেমনটা ইরানের একজন কর্মকর্তা বলেছিলেন, পুরো পাওয়ার গ্রিড যদি একবার ধ্বংস হয়ে যায় তাহলে গোটা অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবা যায়। তো আসুন একটা কাল্পনিক কিন্তু খুবই বাস্তবসম্মত সিনারিওতে চলে যাই। ধরুন দিনটা হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্য এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর একটা সমন্বিত আক্রমণ চালানো হচ্ছে। তো আজকের আলোচনাকে আমরা সহজ করে বোঝার জন্য ৫টা ভাগে ভাগ করে নিয়েছি। আমরা শুরু করব একটা যুদ্ধের সিনারিও দিয়ে আর শেষ করব পরীক্ষার প্রস্তুতি দিয়ে। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন আমাদের কেস স্টাডিটা দেখে নেওয়া যাক। একটা আধুনিক যুদ্ধে পাওয়ার গ্রিড কিভাবে একটা প্রধান টার্গেট হয়ে ওঠে, আর তার পরিণতি কি হয়। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। দেখুন ঘটনাটা কিভাবে এগোচ্ছে। একেবারে ভোর ৪টে থেকে বিকেল ৫টার মধ্যে কৌশলগত হামলার মাধ্যমে ট্রান্সমিশন লাইন, পাওয়ার প্ল্যান্ট আর সাবস্টেশনগুলোকে টার্গেট করা হচ্ছে। আর এর ফলে কি হলো? কুয়েত আর ইরান দুটো দেশই অন্ধকারে ডুবে গেল। তো এই যে হামলাগুলো হলো, এগুলো ঠিক কিসের ওপর হলো সেটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের আগে পাওয়ার সিস্টেমের বেসিকটা একটু জেনে নিতে হবে। পাওয়ার সিস্টেম সহজ কথায় বললে এটা হলো সেই পুরো নেটওয়ার্কটা যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে একেবারে আমাদের বাসা বা অফিস পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেয়। এই পুরো ব্যাপারটা কিন্তু মোট ৩টে ধাপে হয়। প্রথমে হলো জেনারেশন, মানে যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তারপর হাই ভোল্টেজ ট্রান্সমিশন, মানে সেই বিদ্যুৎকে অনেক দূরে পাঠানো হচ্ছে। আর সবশেষে হলো ডিস্ট্রিবিউশন, যেখানে ভোল্টেজ কমিয়ে আমাদের মতো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আর এই জেনারেশন, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন, এই ৩টে সিস্টেমকে একসাথে জুড়ে দিয়ে যে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি হয়, সেটাকেই আমরা বলি পাওয়ার গ্রিড। আর বাংলাদেশে এই পুরো নেটওয়ার্কটা সামলানোর দায়িত্বে আছে কিন্তু পিজিসিবি, মানে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। এখন আসা যাক আসল জায়গাটায়। ওই যে যুদ্ধের সিনারিওতে হামলা হলো, সেটা কিভাবে একটা ছোট ঘটনা থেকে পুরো সিস্টেমটাকে ধসিয়ে দিল। চলুন দেখি একটা ব্ল্যাকআউট কিভাবে হয়। তো ফল্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, সিস্টেমে যে কোনো একটা গণ্ডগোল যা বিদ্যুতের স্বাভাবিক প্রবাহে বাধা দেয়। ধরেন হাইওয়েতে গাড়ি চলছে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো, ঠিক সেরকম। এটা শর্ট সার্কিট হতে পারে, বজ্রপাত হতে পারে, বা আমাদের সিনারিওর মতো সরাসরি কোনো হামলাও হতে পারে। এই ফল্ট আবার মানে গণ্ডগোলগুলো মূলত দুই রকমের হয়, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। একটা হলো সিমেট্রিক্যাল ফল্ট, যেখানে ৩টে ফেজই একসাথে অ্যাট্যাক্ট হয়, এটা সবচেয়ে মারাত্মক। কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট, যেমন আমাদের যুদ্ধের সিনারিওতে হয়েছিল, সেগুলো অনেক বেশি কমন। আর এখানেই শুরু হয় সেই ভয়ঙ্কর খেলাটা, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি ক্যাসকেডিং ফেলিয়ার। এটা অনেকটা ডমিনো পড়ার মতো। দেখুন কিভাবে একটা প্রাথমিক আঘাতে একটা লাইন বন্ধ হয়ে যায়, তার চাপ গিয়ে পড়ে পাশের লাইনগুলোর ওপর। তারাও একসময় চাপ সামলাতে না পেরে বন্ধ হয়ে যায়। আর এভাবেই একটার পর একটা লাইন ট্রিপ করতে করতে পুরো গ্রিডটাই কোল্যাপস করে। এই পর্যন্ত আলোচনাটা যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তাহলে আমাদের সাথে থাকুন, কারণ এরপর আমরা দেখব এই বিপর্যয় আটকানোর উপায় কি। আর হ্যাঁ, ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এমন আরও অনেক আলোচনা আপনারা নিয়মিত পাবেন। তো প্রশ্ন হলো, এত বড় একটা ঝুঁকির মুখে ইঞ্জিনিয়াররা কিভাবে আমাদের গ্রিডকে রক্ষা করেন? কারা এই গ্রিডের আসল হিরো? মানে আসল চ্যালেঞ্জটা হলো ওই ডমিনো এফেক্ট শুরু হওয়ার আগেই ব্যাপারটাকে থামিয়ে দেওয়া। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এর সমাধানটা হচ্ছে একটা অটোম্যাটিক প্রোটেকশন সিস্টেম, যেখানে ৩টে হিরো একসাথে কাজ করে। রিলে হলো ব্রেইন, যে কিনা গণ্ডগোলটা ধরে ফেলে। সার্কিট ব্রেকার হলো মাসল, যে রিলের সিগন্যাল পেয়ে লাইনটা কেটে দেয়।
আর কারেন্ট আর ভোল্টেজ ট্রান্সফর্মার মানে সিটিআরপিটি, এরা হলো চোখ আর কানের মতো যারা ব্রেইনকে সব তথ্য দেয়। আর মজার ব্যাপার হলো এই পুরো কাজটা হয় 1 সেকেন্ডেরও অনেক কম সময়, মিলি সেকেন্ডের মধ্যে। এই যে ব্রেইন বা রিলের কথা বললাম, এটাও কিন্তু নানা রকমের হয়। যেমন ওভার কারেন্ট রিলে অতিরিক্ত কারেন্ট দেখলে কাজ করে, আবার ডিস্টেন্স রিলে বলে দেয় ফল্টসটা ঠিক কত দূরে হয়েছে। প্রত্যেকটার কাজ আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব সমস্যাটা খুঁজে বের করা। চলুন এতক্ষণ যা কিছু জানলাম সেগুলোকে এবার সরাসরি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে গুছিয়ে ফেলি। আর ভাববেন না যে এটা শুধু বইয়ের কথা বা অন্য দেশের ঘটনা। আমাদের বাংলাদেশেও কিন্তু 2014 সালে ঠিক এই কারণে একটা ন্যাশনাল ব্ল্যাকআউট হয়েছিল। হ্যাঁ, এই ক্যাসকেডিং ফেলিয়ারের জন্যই। তাই এই কনসেপ্টটা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তাহলে পরীক্ষার জন্য একদম শর্টকাটে কোন কোন জিনিস মাথায় রাখতেই হবে? পাওয়ার সিস্টেমের 3টা অংশ, প্রোটেকশনের 3টা মূল হিরো, সবচেয়ে ভয়ঙ্কর ফল্ট কোনটা, আর ব্ল্যাকআউটের মূল কারণ মানে ক্যাসকেডিং ফেলিয়ার। এই পয়েন্টগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা যারা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হতে চলেছি, তারা বাংলাদেশের পাওয়ার গ্রিডকে শুধু যান্ত্রিক ত্রুটি থেকেই নয়, বরং এই ধরনের হামলা বা সাইবার অ্যাটাক থেকে বাঁচাতে আর কি করতে পারি। কারণ বুঝতেই পারছেন, গ্রিডকে রক্ষা করা এখন আর শুধু একটা টেকনিক্যাল কাজ নয়, এটা এখন দেশের নিরাপত্তার প্রশ্ন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে কাজে দেবে। এই বিশ্লেষণটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।